আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স ডাগআউট ডায়লগ পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। আমরা আজকের ডাগআউট ডায়লগে আলোচনা করতে বসেছি বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের টি-20 সিরিজ নিয়ে। এই সিরিজের প্রি ম্যাচ অ্যানালাইসিসে আমাদের সাথে উপস্থিত আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজন প্রতীক ভাই। কেমন আছেন ভাইয়া? ভালো আছি ভাইয়া। আমরা দেখছি যে 27 তারিখ বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের ফার্স্ট টি-20 শুরু হতে যাচ্ছে। টেস্ট সিরিজটার আমরা রেজাল্ট দেখেছি। ওভারঅল আপনার কাছে কি মনে হয়? আয়ারল্যান্ডের এই হোয়াইট বল সেটআপটা অনেক ডিফারেন্ট। বেশ কিছু প্লেয়ার অ্যাড হয়েছে, বিশেষ করে বোলিংয়ে যদি বলতে চাই আমরা, রস অ্যাডারের মতো ফাস্ট বোলার আসবেন, জশ লিটলের মতো ফাস্ট বোলার আসবেন, যারা ফ্রান্সাইজি লিগ খেলে প্রচন্ড অভ্যস্ত। জি, সো এই সিরিজটা বেশ কম্পিটিটিভ হবে, আনলাইক দ্য টেস্ট সিরিজ। দেখা যাক। আমরা তো টেস্ট সিরিজে দেখেছি লাস্ট ইনিংসে কিন্তু বেশ ভালো কামব্যাক করেছে সেকেন্ড টেস্টে। জি, সো ওইটার ধারাবাহিকতা যদি থাকে হয়তো আমরা একটা কম্পিটিটিভ টি-20 সিরিজ দেখতে যাচ্ছি এবং আমি এক্সপেক্ট করছি অ্যাট লিস্ট একটা ম্যাচ আয়ারল্যান্ড জিতবে 2-1। আমরা এক্সপেকটেশন জানতে চাইবো আপনার কাছে। আমরা যদি দেখি যে 3টা ম্যাচ, 2টা চিটাগংয়ে এবং লাস্ট টি-20টা আমরা ঢাকাতে দেখতে পাচ্ছি। আমরা মিরপুরের পিচ নিয়ে অনেক কথা শুনি, মিরপুরের পিচের রান নিয়ে কথা শুনি, কিন্তু চিটাগংয়ে কিন্তু ওভারঅল সবসময় একটা স্পোর্টি উইকেট দিয়ে সবসময় থাকে। তো ওভারঅল যদি 2টা গ্রাউন্ডস নিয়ে আপনি কথা বলেন যে আপনি কেমন রান আশা করছেন, কিংবা আপনার কাছে কি মনে হয় যে যেটা থাকে না টি-20 ধুমধুমার রানের খেলা, যেখানে আসলে 180-200 কাছাকাছি রান গেলে দর্শকরাও একটা উত্তেজনাকর পরিস্থিতিতে থাকেন, কিন্তু যদি 4-6 না হয় তাহলে তো আসলে খেলার ওই মজাটা থাকে না। আপনার কাছে এখন দেখেন, বিপিএল এ আমরা চিটাগংয়ে যেরকম রান দেখে অভ্যস্ত, ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের লাস্ট যে সিরিজটা হলো ওখানে কিন্তু আমরা তার প্রতিফলনটা দেখতে পারিনি, এবং বাংলাদেশ কিন্তু আসলে ওয়েস্ট ইন্ডিজ একটা ক্লিন সুইপ করে বাংলাদেশের উপরে। সো বাংলাদেশের উপর অ্যাডিশনাল প্রেশার থাকবে। এশিয়া কাপে আমাদের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, উপরন্তু ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা হোয়াইট ওয়াশ হয়েছি। তো আয়ারল্যান্ডের সাথে যদি সিরিজ কোনো কারণে হেরে যাই, এটা বিশাল একটা সমালোচনার জন্ম দিবে। এবং চিটাগংয়ে যেহেতু লাস্ট সিরিজটা আমরা দেখেছি যে খুব একটা বেশি রান হয়নি, আই ডাউট এই সিরিজে তার কোনো ব্যত্যয় ঘটবে কিনা বা ব্যতিক্রম ঘটবে কিনা। সো কিছুটা স্লোইশ স্টিকি উইকেটে হয়তো খেলা হবে, এবং বাংলাদেশের ব্যাটারদের এখানেও বেশ ভালো একটা পরীক্ষা দিতে হতে পারে। আমরা এর আগের সিরিজটাতে দেখেছি বাংলাদেশ ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খুব ভালো পারফর্ম করার পরে টি-20তে এই মাঠেই ক্লিন সুইপ হয়েছে। তো আমরা যদি বলি যে 3টা ম্যাচ, 2টা চট্টগ্রামে এবং একটা ঢাকাতে, আপনার কাছে কি এক্সপেকটেশন? দেখেন, বাংলাদেশ এবং আয়ারল্যান্ড লাস্ট যে টি-20 সিরিজে মুখোমুখি হয়েছিল 3 ম্যাচের, সেটা 3টা ম্যাচই চিটাগংয়ে হয়েছিল এবং একটা ম্যাচ কিন্তু আয়ারল্যান্ড জয়লাভ করেছিল। তো আয়ারল্যান্ডের কিন্তু একটা ভালো পসিবিলিটি রয়েছে এই সিরিজে, একটা ম্যাচ হয়তো তারা জিতবেই। সিরিজটাও হয়তো কম্পিটিটিভ হতে পারে যদি তাদের ব্যাটাররা প্রপারলি সার্ভ করতে পারেন টিমকে। তো সেই ক্ষেত্রে এই উইকেটে চিটাগংয়ে যে 2টো ম্যাচ হবে সেটা আমরা একটু বেশি কম্পিটিটিভ হবে আশা করছি। কজ যখন আমরা মিরপুরে মুভ করব, মোস্তাফিজুর রহমান যদি লাস্ট টি-20 এটা খেলে থাকেন, সেই ক্ষেত্রে আয়ারল্যান্ডের জন্য ম্যাচটা বের করে আনা কিছুটা কঠিন হবে। সো আয়ারল্যান্ড চাইবে চিটাগংয়ে যদি সম্ভব হয় সিরিজটা তারা ডিসাইড করে ফেলতে, যেন মিরপুরে বাংলাদেশের তো আসলে সাফল্য যতটা বলে থাকি আমরা টি-20 ফরম্যাটে, সেটা মিরপুরেই এসেছে। সো ওই চান্সটা হয়তো আয়ারল্যান্ড নিতে চাবে না। আর আমরা যেটার কথা আপনি বলছিলেন যে আয়ারল্যান্ড এবং বাংলাদেশের লাস্ট সিরিজের কথা, 2-1 বাংলাদেশ জিতেছিল, আয়ারল্যান্ড একটা ম্যাচ জিতেছে এবং চিটাগংয়ে খেলাটা হয়েছে। আমি যদি একটু স্ট্যাটিস্টিক্সের কথা বলি যে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড টোটাল 8টা ম্যাচ মুখোমুখি হয়েছে এবং সেখানে বাংলাদেশ 5টা ম্যাচ জিতেছে, আয়ারল্যান্ড 2টা ম্যাচ জিতেছে এবং একটা ম্যাচ হচ্ছে ড্র। এবং খুব ঐতিহাসিক জায়গায় যদি বলি যে বাংলাদেশ একটা ম্যাচে হারার কারণে বাংলাদেশ কিন্তু টি-20 থেকে বাদ পড়ে। হ্যাঁ, 2009 টি-20 ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডে যেটা অনুষ্ঠিত হয়, সেখানে বাংলাদেশ গ্রুপ পর্বে ভারত এবং আয়ারল্যান্ডের কাছে ম্যাচ হেরে বিদায় নেয়। এবং আরেকটা যে ম্যাচটা পরাজিত হয়েছিল বাংলাদেশ, সেটা লাস্ট যে টি-20 সিরিজ ছিল চিটাগংয়ে 3 ম্যাচের, সেখানে থার্ড টি-20তে বাংলাদেশ আসলে পরাজিত হয়। এবং ধর্মশালাতে আমরা একটা ম্যাচ ওয়াস্ট আউট হয়েছিল। জি, সো বাংলাদেশের ক্ষেত্রে বলতে চাই যে যেহেতু আয়ারল্যান্ডের বোলিংটা ব্যাটিং এর চেয়ে তুলনামূলক দুর্বল, তো আমরা যেন খুব বেশি তাড়াহুড়ো না করি ব্যাটিংয়ে, যে ব্যাটিংয়ে নেমে 200-220 রান স্কোর করব। আমাদের টি-20 সেটআপে ব্যাটিং এর ফায়ার পাওয়ার নিয়ে যে কোশ্চেন মার্কটা রয়েছে, সেই কোশ্চেন মার্ক একদম উড়িয়ে দিব, এই মন মানসিকতা নিয়ে যদি আমরা খেলতে নামি, এটা হিতে বিপরীত হতে পারে। এবং লাস্ট যে টি-20 সিরিজের লাস্ট ম্যাচটা আমরা হেরেছিলাম, সেখানে কিন্তু বাংলাদেশ এই অ্যাপ্রোচের জন্য খুব একটা ভালো টোটাল পোস্ট করতে পারেনি, এবং আয়ারল্যান্ডের ব্যাটিংটা কিন্তু বেশ ফর্মিডেবল, তারা সেই টার্গেটে খুব ইজিলি চেস ডাউন করে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে আয়ারল্যান্ডের এই যে ব্যাটিং লাইন আপ, যে ব্যাটার্সরা রয়েছেন, তারা কিন্তু আসলে
খুবই ক্যাপাবল, এবং আমরা ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের যে রিসেন্ট টি-20 হোম সিরিজ ছিল আয়ারল্যান্ডে, সেখানে কিন্তু আয়ারল্যান্ডের ব্যাটাররা ইংলিশ বোলিং এর এগেইনস্টে খুব ভালো পারফর্ম করেছেন। সো আমাদের খুব সাবধান থাকতে হবে আয়ারল্যান্ডের ব্যাটারদেরকে নিয়ে, বিশেষ করে তারা যদি টোটাল চেস ডাউন করে এনিথিং উইদিন 150 to 170 দে উইল হ্যাভ এ স্ট্রং শাউট। আমি 11টা আপনার কাছে জানতে চাইবো, তার আগে জানতে চাই এই দুই টিমের মধ্যে কি ফ্যাক্টরগুলো কি হতে পারে? দেখেন, বাংলাদেশের ক্ষেত্রে লিটন দাস ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে কামব্যাক করেছিলেন বেশ কিছুদিন পর, এবং আমি বলছিলাম যে উনি বেশ কিছুদিন পর হোয়াইট বল ক্রিকেটে কামব্যাক করার জন্য কিছুটা শেকি থাকতে পারেন। আমার মনে হয় শেকিনেসটা কিছুটা দূরীভূত হবে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে লিটন দাস বরাবরই খুব ভালো খেলে থাকেন, সো লিটন দাসের দিকে আমাদের বাড়তি নজর থাকবে। এবং সাইফ হাসান আসলে ওনার কতটা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কিন্তু খুব একটা ভালো করতে পারেন টি-20 সেটআপে, সো সাইফ হাসানের দিকে আমাদের নজর থাকবে। এবং আমি খুব চাইবো যে তাওহিদ হৃদয় এবং জাকির আলী অনেকের আগে মাহিদুল ইসলাম অঙ্কনকে যেন সুযোগ দেওয়া হয়, কারণ এটাই ভালো সুযোগ। তাওহিদ হৃদয় এবং জাকির আলী অনেক এই আয়ারল্যান্ড বোলিং এর বিরুদ্ধে কোনোভাবে যদি মোটামুটি একটা স্কোর করে ফেলেন, তাহলে তাদেরকে দিয়ে আবার সামনের 4-5 সিরিজ খেলানো হবে। আমি খুব তীব্রভাবে চাচ্ছি যে জাকির আলী অনেক এবং তাওহিদ হৃদয়ের আগে মাহিদুল ইসলাম অঙ্কনকে যেন সুযোগ দেওয়া হয়, এবং যদি উনি পারফর্ম করতে পারেন ওনাকে দিয়ে যেন কন্টিনিউ করা হয়। যদিও মাহিদুল ইসলাম অঙ্কন রাইজিং স্টার এশিয়া কাপে খুবই বাজে খেলেছেন, এবং লেফট আর্ম অর্থোডক্স বোলিং এর এগেইনস্ট ওনার দুর্বলতা খুব বাজেভাবে আসলে আমাদের সামনে এক্সপোজড হয়েছেন। উনি লেফট আর্ম অর্থোডক্স ডেলিভারি এবং আর্ম বল এটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে আসলে স্ট্রাগল করেছেন। সো দেখা যাক আসলে কি হয়। মিডল অর্ডার রোস্টটা আমাদের অনেকদিন ধরেই রয়েছে টি-20 ফরম্যাটে। এখানে বোলিং এর ক্ষেত্রে কি ফ্যাক্টর যদি বলি বাংলাদেশ এবং মোস্তাফিজুর রহমান, যেহেতু মোস্তাফিজুর রহমান খেলছেন, মোস্তাফিজুর রহমানের 4টা ওভার খুবই ক্রুশাল হবে, এবং রিশাদ হোসেন তো আসলে উইকেট টেকিং বোলার আমাদের ক্ষেত্রে, তো মিডল ওভার্স উইকেট নেওয়ার দায়িত্বটা হয়তো রিশাদ হোসেনের উপরই থাকবে। আমরা আয়ারল্যান্ডের কি ফ্যাক্টরের কথা যদি বলি, সেক্ষেত্রে আপনি কাদেরকে কি ফ্যাক্টর ভাবছেন? কার্টিস ক্যাম্পার এবং জর্জ ডকরেল আসলে দুইজন অলরাউন্ডার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম আয়ারল্যান্ডের সেটআপের জন্য। আর যদি এক্স ফ্যাক্টর বলে থাকি তাহলে টপ অফ দ্য অর্ডার পল স্টার্লিং এর ব্যাটিং, এই তিনজন প্লেয়ারের দিকে আসলে আয়ারল্যান্ড মুখে থাকবে। আর যদি আমি বোলিং এর ক্ষেত্রে আসি, জর্জ লিটল লেফট আর্ম ফাস্ট বোলার, উনি কিন্তু আইপিএল এ গুজরাট টাইটান্সের হয়ে নিয়মিত খেলেছেন। সো জর্জ লিটলের কাছ থেকে আয়ারল্যান্ডের অনেক চাওয়া থাকবে, এবং আমাদের বাংলাদেশি ব্যাটাররা, সেটা লিটন দাসের কথা বলে থাকি, সাইফ হাসানের কথা বলে থাকি, লেফট আর্ম ফাস্ট বোলিং এর এগেইনস্টে আমাদের একটা দুর্বলতা রয়েছে। সো জর্জ লিটল বোলিং এ এক্স ফ্যাক্টর হতে পারে। আমরা দেখছিলাম যে কথাও বলছিলাম একটু আগে যে আমরা টেস্ট সিরিজটাতে হারতে দেখেছি আয়ারল্যান্ডকে, কিন্তু টেস্ট সিরিজে হারার পরেও তারা তাদের যে বেস্ট টিমটাকে কিন্তু এখন টি-20তে খেলাচ্ছে, এবং কিছু নতুন ইনক্লুশন আমরা দেখেছি। আপনার কাছে কি মনে হয় যে এই যে 11টা তারা এখন খেলাতে যাচ্ছে, আপনার কাছে 11টা কেমন দেখছেন আপনি? রস অ্যাডেয়ার উনি আসলে মানে ইনিশিয়ালি স্কোয়াডে ছিলেন, ইনজুরির জন্য আসলে উনি ছিটকে গেছেন। তো ওপেনিং এ একটা বদল, ফোর্সড চেঞ্জ আয়ারল্যান্ডকে আনতে হবে। পল স্টার্লিং এর সাথে এখন কে ওপেন করবেন, হয়তো টিম টেক্টরকে আমরা দেখতে পারি ওপেনিং এ। ওয়ান ডাউন লরকান টাকার, নাম্বার 4 এ হ্যারি টেক্টর, 5-6 এ আপনার থাকবেন কার্টিস ক্যাম্পার এবং জর্জ ডকরেল। এবং এই যে লরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, তারা চারজনই কিন্তু প্রপার ব্যাটার। এবং বাংলাদেশের যেই মানে স্পিন সাম্রাজ্য আমরা বলে থাকি টি-20 ফরম্যাটে, শেখ মেহেদি, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, এই বোলিং এর বিরুদ্ধে কিন্তু এই চারজন খুবই ভালো ভূমিকা রাখতে পারেন। এবং আমি বারবার একটা কথা বলছি যে ইংল্যান্ডের সাথে রিসেন্টলি কনক্লুডেড সিরিজে আদিল রাশিদের মতো বোলিংকে কিন্তু আসলে লরকান টাকার এবং হ্যারি টেক্টর খুব ভালো মতো সামলেছেন। সো আসলে আয়ারল্যান্ডের যে মিডল অর্ডারটা রয়েছেন, দ্যাট কনসিস্ট অফ টেক্টর, টাকার, ক্যাম্পার এন্ড ডকরেল, এটা আসলে ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর হতে পারে সিরিজে। এবং তারা ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলে থাকেন এবং পরীক্ষিত। এখন যদি তাদের ফাস্ট বোলিং এর দিকে তাকাই, জর্জ লিটল, ক্রেইগ ইয়াং এবং ব্যারি ম্যাকার্থি, এই তিনজন ফাস্ট বোলার আমি চাইবো যে তিনজনই তারা আসলে মূল লাইন আপে খেলুক। তার মূল কারণ হচ্ছে যে এখন যেহেতু ডিউয়ের কিছুটা পসিবিলিটি রয়েছে, তো স্পিনারদের বল গ্রিপ করার ক্ষেত্রে কিছুটা স্ট্রাগল আসতে পারে। তো বাড়তি পেসার যদি খেলানো হয়, আমার মনে হয় এই ইফেক্টটা অনেকটা নিউট্রালাইজ করতে পারবে। তো আপনি ব্যাটিংও তো সাপোর্ট পাচ্ছেন, আবার ক্যাম্পার বোলিংও করতে পারবেন। জর্জ ডকরেল লেফট আর্ম অর্থোডক্স 4 ওভার আপনাকে বোলিং করে দিতে পারবেন। হ্যারি টেক্টর 2 ওভার, পল স্টার্লিং 1-2 ওভার, তো এখান থেকে 8 ওভার আসছে স্পিনারের।
বেন হোয়াইট নামে একজন লেগ স্পিনার রয়েছেন, এখন তাকে আয়ারল্যান্ড খেলাতেও পারে কিনা সেটা জানি। এবং মার্ক অ্যাডার তো রয়েছেন, ওনাকে আমি নাম্বার 8-এ ব্যাটিং করতে দেখতে চাচ্ছি। সো অল ইন অল আয়ারল্যান্ডের এই স্কোয়াডটা কিন্তু বেশ ব্যালেন্সড আমার কাছে মনে হচ্ছে, কারণ আপনার এখানে লেফট আর্ম অর্থোডক্স বোলার রয়েছেন, রাইট আর্ম অফ স্পিনার রয়েছেন, রাইট আর্ম লেগ ব্রেক বোলার রয়েছেন, আপনার রাইট আর্ম ফাস্ট বোলার রয়েছেন, লেফট আর্ম ফাস্ট বোলার রয়েছেন। সো ইটস এটা কম্পিটিটিভ, কোয়াইট এ গুড সাইড, এবং আমার গাট ফিলিং বলছে যে সিরিজটা খুব জমজমাট হতে পারে। আরও কেন বলছি, তাসকিন আহমেদ যেহেতু এই সিরিজে নেই, পল স্টার্লিং এর এগেইনস্টে কিন্তু তাসকিন আহমেদের ভালো একটা রেকর্ড রয়েছে। সো টপ অফ দি অর্ডার পল স্টার্লিংকে থামানো কিন্তু একটা চ্যালেঞ্জ হতে পারে, কারণ আপনি মুস্তাফিজকে কয় জায়গায় বল করাবেন, ডেথে এবং মিডল ওভার্সে নর্মালি আমরা মুস্তাফিজুর রহমানকে বোলিং করে দেখে থাকি। এই ক্ষেত্রে হয়তো তানজিম হাসান সাকিবকে স্টেপ আপ করতে হবে। আমরা অনেকদিন ধরে বলছি যে নতুন বলে ওনাকে বল কেন দেওয়া হচ্ছে না, যেহেতু তাসকিন আহমেদ নেই, অবশ্যই তানজিম হাসান সাকিবকে এই রোলটা এবার দেওয়া হবে, এবং এবার আসলে ওনার সুযোগ যে নতুন বলে উনি কতটা ভালো পারফর্ম করতে। আমরা বাংলাদেশের 11 সম্পর্কে যদি আপনার কাছে জানতে চাই, এবং আমরা প্রধান নির্বাচকের বলতে শুনেছি যে আমরা সাইফুদ্দিনকে খেলাতে চাই শামীম হোসেন পাটোয়ারির জায়গাতে, কারণ ব্যাটিংয়েও তার কাছ থেকে আমরা রান চাই এবং তার বোলিংটা সাপোর্ট চাই। তো ঘুরে ফিরে যদি বলি যে সাইফুদ্দিনকে হয়তো আমরা টিমে দেখছি কম্পালসারি ভাবে, এবং বাকি 11-এ এখন দেখেন অলরাউন্ডার্স তো আসলে আমাদের টিমের একটা অনেক বড় ঘাটতি। সাকিব আল হাসান যাওয়ার পর থেকে প্রপার কোনো অলরাউন্ডার আমরা দেখছি না। এই যে আপনি আয়ারল্যান্ডের লাইন আপটা দেখেন, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, মার্ক অ্যাডারের মতো অলরাউন্ডার তারা পজেস করে, ঠিক আছে, বিং এ নন রেগুলার সাইড। তো সেখানে আমরা আমাদের প্যাশন ক্রিকেট, আমাদের ক্রিকেট বোর্ডের অনেক বড় সেটআপ, অনেক স্ট্রাকচার, কতগুলো অনেক টাকা, কত কোচ রয়েছে আমাদের, আবার সেই কোচদের অ্যাসিস্ট্যান্ট রয়েছে, বিশাল সেটআপ আছে, মানে খেলোয়াড়ের চেয়ে সাপোর্টিং স্টাফ বড় আমাদের ন্যাশনাল টিমের যদি বলতে চাই। তো সেই ক্ষেত্রে সাইফুদ্দিনের মতো কয়েকটা অলরাউন্ডার আসলে আমাদের র্যাঙ্কসে থাকা উচিত ছিল। আমি যদি এখন টিম লাইন আপের ক্ষেত্রে আসি, আমি সবসময় বলে আসছি যে তানজিদ হাসান তামিম অ্যান্ড পারভেজ হোসেন ইমন শুড ওপেন। নাম্বার 3-তে অবধারিতভাবে লিটন দাস থাকবেন, সাইফ হাসানকে নাম্বার 4-এ দেখতে চাচ্ছি। আমি তাহিদ হৃদয়কে এই সিরিজে একটা ম্যাচ খেলানোরও পক্ষপাতী না। মাহিদুল ইসলাম অঙ্কন এবং জাকির আলী অনিককে নাম্বার 5-এ বাই রোটেশন হয়তো বাংলাদেশ খেলিয়ে দেখতে পারে। নুরুল হাসান সোহানকে নাম্বার 6-এ ট্রাই করবে কিনা এটা টিম ম্যানেজমেন্ট হয়তো দেখতে পারে, বা নুরুল হাসান সোহানের জায়গায় মোহাম্মদ সাইফুদ্দিনকেও নাম্বার 6-এ খেলানো যেতে পারে। নাম্বার 7-এ রিশাদ হোসেন, নাম্বার 8-এ তানজিম হাসান সাকিব, এবং এর পরবর্তীতে আপনি মুস্তাফিজুর রহমান থাকবে, আর নাসুম আহমেদ, শেখ মেহেদি, এটা দিয়ে হয়তো আমাদের টিম লাইন আপটা গোছানো হবে। আমি একটু লম্বা ব্যাটিং লাইন আপ দেখতে চাচ্ছি, কজ শেষের দিকে যেন হাত চালিয়ে খেলতে ব্যাটার ইতস্তত বোধ না করেন। নাম্বার 7-এ রিশাদ হোসেনকে প্রমোট যদি করি, রিশাদ হোসেনের কাছ থেকে আমরা অ্যাটাকিং গেমটা পাবো, এবং উনি কিন্তু একটু মেন্টালি ফ্রিও থাকবেন যে তার পেছনে তো বেসিক্যালি আমরা শেখ মেহেদিকে খেলতে দেখি, কিন্তু আমি চাচ্ছি যে শেখ মেহেদি যদি পেছনে থাকে কিছুটা, তাহলে রিশাদ হোসেন একটু ফ্রিলি খেলতে পারলো। ইন কেস রিশাদ হোসেন ক্লিক না করেন, সেক্ষেত্রে হয়তো শেখ মেহেদি বা নাসুম আহমেদ ফিনিশিং টাচটা দিতে পারে। মানে আমরা বোলিং লাইন আপে যদি বলি, আমরা মুস্তাফিজকে পাচ্ছি, হ্যাঁ, মুস্তাফিজ এবং তানজিম হাসান সাকিব দুইজন ফাস্ট বোলার, সাইফুদ্দিন অলরাউন্ডার হিসেবে থাকবেন, আর 3 জন প্রপার স্পিনার, দ্যাট ইজ নাসুম আহমেদ, শেখ মেহেদি এন্ড রিশাদ হোসেন। আপনি কি খেয়াল করেছেন বাংলাদেশের ব্যাটিং লাইন আপ কতদূর পর্যন্ত যায় এখানে? হ্যাঁ, এবং এমনটাই হওয়া উচিত, মানে 10th নাম্বার যে ব্যাটসম্যান নাসুম আহমেদ, উনিও ভালো ব্যাট করতে পারেন, এবং সেম গোস ফর আয়ারল্যান্ড টু। ব্যারি ম্যাকার্থি, ক্রেগ ইয়াং পর্যন্ত তাদের 11 জনই ব্যাট করতে পারেন। সো একটা সিরিজটা জমজমাট লড়াই আমরা আশা করছি। যতই আমরা মানে যদি বলি পয়েন্ট টেবিল বলেন কিংবা হিস্ট্রি বলেন, যাই বলি না কেন, হয়তো আয়ারল্যান্ড অনেক বড় দল না, মানে কাগজে কলমে যদি বলি অনেক বড় দল না, কিন্তু আমরা চাই এটা কম্পিটিটিভ খেলা, তাদের পটেনশিয়াল রয়েছে। এবং আমি খুব ডিপলি চাইবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটু সাহসী হবে, উইকেটটা যেন একটু ট্রু প্রডিউস করে, তাহলে আপনি আয়ারল্যান্ড ব্যাটারদের ক্যাপাবিলিটি কত সেটা হারে হারে টের পাবেন। এখন সেই ভয়ে যদি আমরা আবার স্লো উইকেট করে রাখি, সেখানে তো ওয়েস্ট ইন্ডিজের রবমান পাওয়েল, রোমারিও শেফার্ডের মতো ব্যাটাররাই বল টাইম করতে স্ট্রাগল করেছে। আপনি সেই রকমের উইকেট বানিয়ে আয়ারল্যান্ডের ব্যাটারদেরকে আটকিয়ে খুব একটা বাহাদুরি দেখানোর বারবার সেম জিনিসে ইউজ টু করাটার থেকে আমার মনে হয় যে বাংলাদেশের ওই নিজের কমফর্ট জোন থেকে বের হয়ে যদি এটা 180 টু 200 রানের উইকেট হয়, এই সিরিজ আয়ারল্যান্ড জেতার ক্ষমতা রাখে। প্রতীক ভাই, আমরা একবারে শেষ পর্যায়ে আপনার কাছে জানতে চাই, আপনি বারবারই আয়ারল্যান্ডকে একটু এগিয়ে রাখছেন কিছু জায়গাতে, যদি প্রপার ট্রু উইকেট হয় সেক্ষেত্রে বলছে যে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানোর মতো টিম 11 পর্যন্ত ব্যাটসম্যান আছে তাদের, 11%, 11ই ব্যাটসম্যান। তো সেক্ষেত্রে আপনি কেন বারবার 2-1-এর কথা চিন্তা করছেন? বাংলাদেশ কেন 2-1-এ জিততে পারবে না, কিংবা বাংলাদেশ কেন ক্লিন সুইপ করতে পারবে না? দেখেন, উইকেটটা যদি ট্রু হয় এবং খেলাটা যদি চিটাগাংয়ে হচ্ছে দুটো ম্যাচ, ট্রু উইকেট হলে
আয়ারল্যান্ডের অনেক বেশি চান্স থাকবে, এটা সত্যি কথা। আপনি যদি ম্যান টু ম্যান অ্যানালাইসিস করেন এবং তাদের টি-20 এক্সপার্টিস দেখেন, আপনি পল স্টার্লিং কাউন্টি ক্রিকেটে মিডল সিক্সের হয়ে নিয়মিত খেলেন, আপনি হ্যারি টেক্টর কাউন্টি ক্রিকেটে খেলছেন, লরকান টাকার কাউন্টি ক্রিকেটে খেলছেন, জর্জ ডকরেল খেলছেন সমারসেটে, সো তাদের প্রতি কিন্তু টি-20 খেলে ইউজ টু, এবং যে ধরনের উইকেটে ভাইটালিটি ব্লাস্ট টি-20 অনুষ্ঠিত হয়ে থাকে ওখানে প্রচুর রান হয়ে থাকে। তো চিটাগংয়ে যদি আমরা বিপিএলে সচরাচর যে উইকেট হয়ে থাকে সেই উইকেট প্রডিউস করতে পারে, তাহলে আয়ারল্যান্ডের ব্যাটাররা খুব স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারবেন, এবং সেক্ষেত্রে একটা বড় টোটাল পোস্ট করলে আমাদের টি-20তে বড় টার্গেট চেস ডাউন করার ক্ষেত্রে কিন্তু অনেক লিমিটেশন রয়েছে। তো সেই জায়গা থেকেই আমার ভাবনা যে বাংলাদেশের জন্য ক্লিন সুইপ করাটা মানে হার্ডলি পসিবল হবে। আর যদি উইকেট ওই কনভেনশনাল রেডি করতে পারে তাহলে হয়তো বাংলাদেশ 3-0তেও জিততে পারে বা 2-1 হয়তো সিরিজটা নিতে পারবে, বাট টু উইকেট যদি আসে আয়ারল্যান্ডের সিরিজ যেটার একটা ওয়াইল্ড পসিবিলিটি রয়েছে। ধন্যবাদ প্রতীক ভাই। দর্শক, আমরা আশা করি একটা উত্তেজনকর টি-20 ম্যাচ হোক বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের, প্রথম টি-20, এবং বাংলাদেশ এই ম্যাচে জিতুক, এবং এই জয় নিয়ে আপনাদের সঙ্গে আবার আমরা ম্যাচ অ্যানালাইসিসে উপস্থিত হচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।